স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ চলছে উপন্যাসের অধ্যায় থেকে অদ্বৈত মল্লবর্মণ রচিত তিতাস একটি নদীর নাম। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব তিতাস একটি নদীর নাম থেকে প্রবাসখণ্ড। প্রবাসখণ্ড অধ্যায়টি অনেকটা বড় হওয়ায় আমি 3টি ভাগে ভাগ করে আপনাদেরকে পাঠ করে শোনাব। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। অদ্বৈত মল্লবর্মণ রচিত তিতাস একটি নদীর নাম প্রবাসখণ্ড। তিতাস নদীর তীরে মালদের বাস। ঘাটে বাঁধা নৌকা, মাটিতে ছড়ানো জাল, উঠানের কোণে গাবের মটকি, ঘরে ঘরে চরকি, টেকো, তকলি, সুতা কাটার, জাল বোনার সরঞ্জাম, এইসব নিয়েই মালদের সংসার। নদীটা যেখানে ধনুকের মতো বাঁকি আছে, সেইখান হইতে গ্রামটা শুরু। মস্ত বড় গ্রামটা, তার দিনের কলরব রাতের নিশুতিতেও ঢাকা পড়ে না। দক্ষিণ পাড়াটাই গ্রামের মালদের। মাঘ মাসের শেষ তারিখে সেই মালোপাড়াতে একটা উৎসবের ধুম পড়িল। এটা কেবল কুমারীদের উৎসব, নাম মাঘমণ্ডলের ব্রত। এ পাড়ার কুমারীরা কোনো কালে অরক্ষণীয়া হয় না। তাদের বুকের উপর ঢেউ জাগিবার আগে মন যখন থাকে খেলার খেয়ালে রঙিন, তখনই একদিন ঢোল সানাই বাজাইয়া তাদের বিবাহ হইয়া যায়। তবু এই বিবাহের জন্যে তারা দলে দলে মাঘমণ্ডলের পূজা করে। মাঘ মাসের 30 দিন তিতাসের ঘাটে প্রাতঃস্নান করিয়াছে। প্রতিদিন স্নানের শেষে বাড়িতে আসিয়া ভাঁটফুল আর দুর্বাদলে বাঁধা ঝুটার জল দিয়া সিঁড়ি পুজিয়াছে, মন্ত্রপাঠ করিয়াছে। লও লও সূরজ ঠাকুর, লও ঝুটার জল, মাপিয়া ঝুঁকিয়া দিব সপ্ত আঁচল। আজ তাদের শেষ ব্রত। তরুণ কলা গাছের 1 হাত পরিমাণ লম্বা কাটিয়া কাটা ফালি বাঁশের সরু শলাতে বিঁধিয়া ভিত করা হয়। সেই ভিতের উপর গড়িয়া তোলা হয় রঙিন কাগজের চোয়ারি ঘর। আজিকার ব্রত শেষে ব্রতিনীরা সেই চোয়ারি মাথায় করিয়া তিতাসের জলে ভাসাইবে। সঙ্গে সঙ্গে ঢোল কাঁসি বাজিবে, নারীরা গীত গাহিবে। দীননাথ মালোর মেয়ে বাসন্তী পড়িল বিষম চিন্তায়। সব বালিকারই কারো দাদা কারো বাপ চুয়ারি বানাইতেছে। ফুল কাটা, ঝালরওয়ালা, নিশান ওড়ানো কত সুন্দর সুন্দর চুয়ারি। সংসারে তার একটি ভাইও নাই যে কোনো রকমে একটা চুয়ারি খাড়া করিয়া তার মাঘ ব্রতের শেষ দিনের অনুষ্ঠানটুকু সফল করিয়া তুলিবে। বাপের কাছে বলিতে গিয়াছিল, কিন্তু বাপ গম্ভীর মুখে আগুন ভরা মালসা, টিকা তামাক ভরা বাঁশের চোঙা আর দড়ি বাঁধা কলকেওয়ালা হুঁকা লইয়া নৌকায় চলিয়া গিয়াছে। কাঠায় লাগিয়া কাল তার জাল ছিঁড়িয়াছে। আজ সারা দুপুরে বসিয়া বসিয়া গড়িতে হইবে। মেয়ের এই মর্মবেদনায় মার মন দয়াদ্র হইল। তার মনে পড়িয়া গেল কিশোর আর সুবলের কথা। 2টি ছেলেতে গলায় গলায় ভাব। এইটুকু বয়সে ডান পিঠে বলিয়া পাড়াতে নামও করিয়াছে। বাসন্তীর মার ভালোই লাগে এই ডান পিঠে ছেলেদের। ভয়ডর নাই, কোনো কাজের জন্য ডাকিলে উড়িয়া আসে, মা বাপ মানা করিলেও শোনে না। বিশেষত কিশোর ছেলেটি অত্যন্ত ভালো, যেমন ডান পিঠে তেমনি বিবেচক। বাসন্তীর মার আহ্বানে কিশোর আর সুবল বাসন্তীদের দাওয়ায় বসিয়া এমন সুন্দর চোয়ারি বানাইয়া দিল, যারা দেখিল তারাই মুগ্ধ হইয়া বলিল, বাসন্তীর চোয়ারি যেন রূপে ঝলমল করিতেছে। নিশানে ঝালরে ফুলে উজ্জ্বল চোয়ারিখানার দিকে গর্ব ভরে চাহিতে চাহিতে বাসন্তী উঠান নিকানো শেষ করিলে তার মা বলিল, উঠান জোড়া আলপনা আঁকমু,
বাবা কিশোর, বাবা সুবল, তোমরা একটা ঘোড়া আর কয়টা পক্ষী আইক্কা দেও। বাল্যশিক্ষা বই খুলিয়া তাহারা যখন উঠানের মাটিতে হাতি ঘোড়া আঁকিতে বসিল, বাসন্তীর তখন আনন্দ ধরে না। সারা মালোপাড়ার কারো উঠানে হাতি ঘোড়া নাই, কেবল তারই উঠানে থাকিবে শিল্পীদের অপটু হস্তচালনার দিকে মুগ্ধ দৃষ্টিতে চাহিয়া বাসন্তী এক সময় খুশিতে হাসিয়া উঠিল। আলিপোনার মাঝখানে বাসন্তী ছাতা মাথায় দিয়া একখানি চৌকিতে বসিল। ছাতাখানা সে আস্তে আস্তে ঘুরাইতে লাগিল এবং তার মা ছাতার উপর খই আর নাড়ু ঢালিয়া দিতে লাগিল। হরির লুটের মতো ছেলেরা কাড়াকাড়ি করিয়া সে নাড়ু ধরিতে লাগিল। সবচেয়ে বেশি ধরিল কিশোর আর সুবল। নারীরা গীত গাহিতেছে, সখী ঐত্য ফুলের পালং রইল, কই কালাচাঁদ আইল, বহুদিনের পুরানো গীত। 7 বছর আগে বাসন্তী যখন পেটে আসে তখনও তারা এই গানই গাহিত উৎসবের এই দিনটিতে। আজও উহাই গাহিতেছে। সঙ্গে সঙ্গে দুখাই বাদ্যকর ঢোল ও তার ছেলে কাঁসি বাজাইতেছে। প্রতি বছর একই রকম তালে তারা ঢোল আর কাঁসি বাজায়। আজও সেই রকমই বাজাইতেছে। সবই একই রকম আছে। পরিবর্তনের মাঝে কেবল দুখাইয়ের ঢোলটা আরও পুরানো হইয়াছে, তার ছেলেটা আরও বড় হইয়াছে। বাসন্তীর মাথায় জবজবে তেল, পরনে মোটা শাড়ি। এই কালকের থেকেই যেন আজ তাকে অনেকখানি বড় দেখাইতেছে। এইভাবেই বাসন্তী আরও বাড়িয়া উঠিবে, এইভাবেই কিশোরও বড় হইয়া উঠিবে, সুবলও বড় হইয়া উঠিবে। তবে কিশোর ছেলেটি অনেক ভালো, বাসন্তীকে তার পাশেই ঠিক মানাইবে। বাসন্তীর মার চিন্তায় বাধা পড়িল মেয়ের ডাকে। মা, মা, দেখো সুবল দাদা কিশোর দাদার কাণ্ড। আমি চোয়ারি জলে ছাড়তে না ছাড়তে তারা দুইজনে ধরতে গিয়া কি কাইজ্জা। এ কয় আমি নিমু, হ্যাঁ কয় আমি নিমু, ডরে আর কেউ কাছেও গেল না। শেষে কি মারামারি। আমি কইলাম দুইজনে মিল্লা বানাইছো, দুইজনেই নিয়া রাইখা দেও, মারামারি কর কেনে। শুইন্না কিশোর দাদা ভাল মানুষের মতো ছাইরা দিল। আর সুবল দাদা করল কি, মা গো মা, 2 হাতে মাথা তুইলা দৌড়। সেদিন মালোপাড়ার ঘাটে ঘাটে সমারোহ। ঢোল সানাই বাজিতেছে, পুরনারীরা গান গাহিতেছে। দুপুরের রোদে তিতাসের জল চিকচিক করিতেছে। মালোর কুমারীরা আনকোড়া শাড়ি পরিয়া তেল জবজবে মাথায় চিত্র বিচিত্র চোয়ারি তুলিয়া জলে ভাসাইয়া দিবার উদ্যোগ করিতেছে। কিন্তু মালোর ছেলেদের তর সহিতেছে না। মেয়েরা অনুনয় করিতেছে, এখনই ধরিও না, জলে আগে ভাসাই তখন ধরিও। সব চোয়ারি জলে ভাসিল। ছেলেরা দৌরাত্ম করিয়া প্রায় সব কটাকেই ধরিল, কাড়াকাড়ি করিয়া ছিঁড়িল এবং ভাঙাচোরা অবস্থায় মাথায় করিয়া বাড়িতে ফিরিল। কিন্তু তাহাদের দস্যুতামুক্ত হইয়া কয়েকখানা চোয়ারি তিতাসের মন্দস্রোতে আর মৃদু তরঙ্গে অনেক বাহির জলে চলিয়া গেল। তীর হইতে দেখা গেল যেন জলের উপর এক একটা ময়ূর পেখম ধরিয়াছে। কিন্তু তাদের যারা ভাসাইল তারা সুখী হইল কি? ছেলেরাই যদি ধরিতে না পারিল, তবে মেয়েদের উহা ভাসাইবার সার্থকতা কই? কিশোরের জন্য বাসন্তী মনে বড় ব্যথা পাইল। এমন সুন্দর চোয়ারিটা সে পাইল না, পাইল সুবলে। কিন্তু সে ছাড়িয়া দিল কেন? এমন নির্বিবাদে ভালো মানুষের মতো ছাড়িয়া দিল। কিন্তু মনে যে কষ্ট পাইয়াছে তা ঠিক। মানুষটাই এই ধাঁচের। বন্ধু যেন আর লোকের থাকে না। মানি বন্ধু নিতে চাইলে কোনো জিনিস নিজে আঁকড়াইয়া থাকে না, কিন্তু বন্ধুর জন্য চোখ বুজিয়া
ভালো জিনিস এমন ছাড়িয়াও কেউ দেয় না। সুবলের বাপ গগন মালোর কোনো কালই নাও জাল ছিল না। সে সারা জীবন কাটাইয়াছে পরের নৌকায় জাল বাহিয়া। যৌবনে সুবলের মা ভর্সনা করিত, এমন টুলাইন্না গিরস্তি কতদিন চালাইবা, নাও করবা, জাল করবা, সাউকারি কইরা সংসার চালাইবা, এই কথা আমার বাপের কাছে ৩ সত্য কইরা তবে তো আমারে বিয়া করতে পারছো, স্মরণ হয় না কেন? কিন্তু নিঃশ্রেষ্ঠ লোককে ভর্সনা করিয়া ফল পাওয়া যায় না। খাইবা বুড়াকালে পরের লাথি উষ্টা, যেমন মানুষ তুমি। গগন এসব কথায়ও কর্ণপাত করে নাই। বুড়াকাল যখন সত্যই আসিল তখন বলিত, অখন বুঝনি? ইহার উত্তরে গগনচন্দ্র বলিত, আমার সুবল আছে, আমি তো করতাম, পারলাম না, নাও জাল আমার সুবলে করব, অত ভ্যান ভ্যান করিস না। কাজী সুবলের বাপ যখন মারা যায়, সুবলকে নৌকা গড়াইয়া দিয়া যাইতে পারে নাই। সুবল মাথা তোলা হইয়া কিশোরের নৌকায় গিয়া উঠিল এবং তার সঙ্গেই জাল বাহিয়া চলিল। নিজের নাও জাল করার কথা আর তার মনেই আসিল না। কিশোর বয়সে তার মাত্র ৩ বছরের বড়, আশৈশব বন্ধু তারা। তাদের মধ্যে ভাব ছিল গলায় গলায়। শৈশবে দুইজনে বর্ষাকালে সাপে ভরা বটের ঝুড়িতে বসিয়া খোপের মধ্য দিয়া বড়শি ফেলিত। শিং মাছের জাল বুনিয়া আধার রাতে বুক জল ভরা পাট ক্ষেতের আল ধরিয়া অনেক দূরে গিয়া পাতিয়া আসিত। রাত থাকিতে উঠিয়া শিং মাছ, কই মাছ, গাঁথা জাল তুলিয়া আনিত। এসব জালে অনেক সময় সাপ গাঁথা পড়ে, কিন্তু মালোর ছেলেরা তাতে ভয় পায় না, কেননা অনেক মরিয়া গিয়াও তারা অনেক বাঁচিয়া থাকে। একদিন দুইজনেরই বাপ তাদের পাঠশালায় পাঠাইল। প্রথম দিন তারা চুপচাপ কাটাইল, পরের দিন ভিন্ন পাড়ার ছেলেদের সঙ্গে মারামারি করিয়া শিক্ষকের মার খাইল। তার পরের দিন নিজেদের মধ্যে মারামারি করিয়া শিক্ষকের হাতে যে মার খাইল, তাহার মাত্রা সহনাতীত হইয়াছে বিবেচনা করিয়া দুইজনই একসঙ্গে বাহির হইয়া পড়িল। পাঠশালায় আর গেল না। গুরুজনের মার খাইল, তবু গেল না, বরং সেদিন কিশোর কলাগাছের খোল কাটিয়া চটি জুতার মতো পড়িল। সাথীকে ধমকাইয়া বলিল, হেই শুবলা, দেখ আমি বৈকণ্ঠ চক্রবর্তী, তুই আমারে ভক্তি দে। শিক্ষকের কাকা বৈকুণ্ঠ চক্রবর্তী চটি পায়ে উঠানে রোদে বসিয়া তামাক টানিত, আর পালেরা বণিকেরা পথ চলিতে তাহাকে পা ধরিয়া প্রণাম করিয়া যাইত। কিশোর ইহা লক্ষ্য করিয়াছিল। তারপর একদিন দুইজনেরই উপর তাকিদ আসিল। সুতা পাকাও জাল বোনো তিতাস নদীর প্রশস্ত তীর, সেখানে এক দৌড়ের পথ লম্বা করিয়া সুতা মিলিত। বাঁশির চরখিতে কাঠি লাগাইয়া দুইজনে ১ ২ ৩ বলিয়া এমন জোরে পাক লাগাইত যে কাঠি ভাঙিয়া চরখি কাত হইয়া মাটিতে পড়িয়া যাইত। বর্ষায় যে বটের ঝুড়িতে বড়শি ফেলিত, সুদিনে তারই তলা ছিল গরমের দুপুর কাটাইবার উত্তম স্থান। জাল লইয়া দুইজনে সেখানে গিয়া বসিত। জাল পায়ের বুড়া আঙুলে ঠেকাইয়া দুইজনই সমান গতিতে তকলি চালাইত। তাতে জালে অনেক বাজে গিঁট পড়িত সত্য, কিন্তু বোনা খুব আগাইত। তারপর এক সময় কিছুদিন আগে পিছে দুইজনেরই নাও জালে হাতে খড়ি হইল। অল্পদিনের মধ্যেই পাকা জেলে বলিয়া পাড়ার মধ্যে তাদের নাম হইয়া গেল। মাছের জো ফুরাইয়া গিয়াছে। মালদের অফুরন্ত চাহিদা মিটাইতে গিয়া দিতে দিতে তিতাস ক্লান্ত হইয়া পড়িয়াছে। দুপুর পর্যন্ত জাল ফেলা জাল তোলা চলিল, কিন্তু একটি মাছও নৌকায় ফেলিতে পারিল না। জালের হাতায় হ্যাঁচকা একটা টান মারিয়া
কিশোর বলিল, জগৎপুরের ডহরে যা শুবলা, ইখানে তো জালে মাছে এক করা গেল না। কিন্তু ডহরের অতুল স্পর্শী জল জালের খুঁটিতে দীর্ণ বিদীর্ণ করিয়াও মাছের হদিশ মিলিল না। কিশোর পায়ের তলা হইতে বাঁশের গুড়ি ছাড়িয়া দিয়া একটানে বাঁধ খুলিয়া ফেলিল। আচমকা আঘাতে ডহরের নিস্তরঙ্গ জল কাঁপিয়া উঠিল। তারই দিকে চাহিয়া কিশোর বলিল, জান বাঁচাইতে চাস তো উত্তরে চল শুবলা। একদিন কয়েকখানা নৌকা সাজিল, উত্তরে যাইবে প্রবাসে। তাদের সঙ্গে কিশোরের নৌকাও সাজিল। তারা পুরানো ছই নূতন করিল, নৌকা ডাঙায় তুলিয়া গাবকালি মাখাইল। জালগুলিকে কড়া গাব খাওয়াইয়া 3 দিন বিশ্রাম দিল। অতিরিক্ত কিছু বাঁশ আর দড়াদড়িও জোগাড় করিল। কিশোরের বাপ সঙ্গে গেলে বাড়িতে থাকিবার কেউ থাকে না। বুড়া মানুষ বাড়িতে থাকিয়া সকাল সন্ধ্যা ঘাটি কিনিয়া বেচিয়া যা পাইবে সংসার চালাইবে। আরেকজন ভাগিদার দেখা দরকার। কিশোরের বাপ ভাবিয়া দেখিল, দুইজনই বালক কোনোদিন বড় নদী দিয়া বিদেশে যায় নাই। সেখানে গিয়া অনেক কথা বলিতে হইবে, বুদ্ধি বিবেচনা খরচ করিতে হইবে। ডাকাতে ধরিয়া জাল ছিনাইয়া নিতে চাহিলে সামান্য জাল নিয়া কেবল গরিবকেই মারা হইবে, আর কোনো লাভ হইবে না বলিয়া ডাকাতের মন ভিজাইতে হইবে। একজন বয়স্ক লোকের দরকার। জলের উপর 6 মাস চড়িয়া বেড়াইতে হইবে। তিলকচাঁদ প্রবীণ জেলে, একটু বেশি বুড়া, তা হোক, সঙ্গে 2 জন জোয়ান মানুষ তো রহিলই। রাব তামাক মাখিয়া গোল করিতে করিতে কিশোরের বাপ বলিল, তিলকচাঁদ জানে শুনে, তারে নে। গাঁয়ের নাম সুখদেবপুর, খলার নাম উজানি নগরের খলা, মোড়লের নাম বাঁশিরাম মোড়ল। একদিন উষাকালে 3 জনে নৌকায় উঠিল। বিদায় দিবার জন্য নদীর পাড়ে যারা গেল তাদের সংখ্যা সামান্য। একজন আধবুড়ি কিশোরের মা, আরেকজন বাসন্তীর মা, আর তার মেয়ে বাসন্তী, 11 বছরের কুমারী কন্যা। বুড়ি বলিল, অ মাইয়ার মা, জোকার দেও না। বুড়ির ঠোঁটে জোকার বাজে না। বাসন্তী ও তার মা জোকার দিল। 1.5 জনের উলুধ্বনি বলিয়া তাহা উষার বাতাসকে কাঁপাইল মাত্র, কলরব তুলিল না। কিশোরের বাপ নদী তীরে যায় নাই, ঘরে বসিয়া ঘন ঘন কেবল তামাক টানিতেছিল। ছেলেকে বিদায় দিয়া ঘরে আসিয়া বুড়ি কাঁদিয়া উঠিল। 5 পীর বদরের ধ্বনি দিয়া প্রথম লগি ঠেলা দিল তিলক। সুবল হালের বৈঠা ধরিল। তার জোর টানে নৌকা সাপের মতো হিস হিস করিয়া ঢেউ তুলিয়া ঢেউ ভাঙিয়া চলিল। তিলকচাঁদ গুলুইয়ে গিয়া দাঁড় ফেলিয়াছে, কিন্তু তার দাঁড়ে জোর বাঁধিতেছে না, শুধু পড়িতেছে আর উঠিতেছে। ছইয়ের উপর একখানা হাত রাখিয়া কিশোর মাঝ নৌকায় দাঁড়াইয়াছিল। দেখিতেছিল তাদের মালোপাড়ার ঘরবাড়ি গাছপালাগুলি, খুঁটিতে বাঁধা নৌকাগুলি অতিক্রান্ত উষার স্বচ্ছ আলোকেও কেমন অদৃশ্য হইয়া যাইতেছে। অদৃশ্য হইয়া যাইতেছে সারাটি গ্রাম আর গোচারণের মাঠ। অদৃশ্য হইতেছে কালীসীমার ময়দান আর গরিবুল্লার বটগাছ 2টি। জলের উষ্ণতায় শীতের প্রভাতী হাওয়াও কেমন মিষ্টি। গলুয়ের দিকে আগাইয়া গিয়া কিশোর বলিল, যাও তিলক, তামুক খাও গিয়া, দাঁড়টা দেও আমার হাতে। তিতাস যেখানে মেঘনাতে মিলিয়াছে সেইখানে গিয়া দুপুর হইল। কিশোর দাঁড় তুলিয়া খানিক চাহিয়া দেখিল, অনুভব করিল মেঘনার বিশালত্বকে আর তার অতুল স্পর্শী কালো জলকে। এপারের শক্ত মাটিতে একসময় ভাঙন হইয়া গিয়াছে, এখন আর ভাঙিতেছে না। কিন্তু ভাঙনের জয় পতাকা লইয়া দাঁড়াইয়া আছে পর্বতের মতো খাড়া পাড়টা। ছোট ছোট ঢেউয়ে মসৃণ হইয়া রহিয়াছে
বড় বড় মাটির ধস। ওপারে অনেক দূরে যেখানে গড়ার সমারোহ, দেখা যায় সাদা বালির ঢালা রূপালি বিছানা। ভাঙিয়াছে গাছে ছাওয়া জনপদ, গড়িয়াছে নিষ্ফলা ধুধু বালুচর। তিলককে ভাত চাপাইতে বলিয়া কিশোর গলুইয়ে একটু জল দিয়া প্রণাম করিল, তারপর আবার দাঁড় ফেলিল। সন্ধ্যা হইল ভৈরবের ঘাটে আসিয়া। এখানে কয়েক ঘর মালও থাকে, ঘাটে খুঁটি বাঁধা কয়েকটি নৌকা, পাড়ে বাঁশের উপর ছড়াইয়া দেওয়া কয়েকটি জাল। এখানে সেখানে মাটিতে কালো চারকোনা গর্তে গাবের দাগ, পাশে গাবের মটকি, গামলা, বেতের ঝুড়ি। দেখলেই চেনা যায় এখানে মালোরা থাকে। গ্রামের পাশে সূর্য ঢাকা পড়িলেও আকাশে একটু একটু বেলা আছে। নৌকা বাহিলে আরও একটা বাঁক ঘোরা যাইত, কিন্তু সম্মুখে রাত কাটাইবার ভালো জায়গা তিলক স্মরণ করিতে না পারায় কিশোর বলিল, এই জায়গাতেই রাইত থাইক্কা যাইরে শুবলা। এখানে হইতে বাড়িগুলিও দেখা যায়। গ্রাম আগে বড় ছিল, মালদের অনেক জায়গা রেল কোম্পানি লইয়া গিয়াছে। বৃহত্তর প্রয়োজনের পায়ে ক্ষুদ্র আয়োজনের প্রয়োজন অগ্রাহ্য হইয়া গিয়াছে। তবু এ গাঁয়ের মালোরা গরিব নয়, বড় নদীতে মাছ ধরে, রেলবাবুদের পাশে থাকে, গাড়িতে করিয়া মাছ চালান দেয়। তারা আছে, মন্দ না। কিশোর দাদা, ভৈরবের মালোরা কি কাণ্ড করে জানুনি? তারা জামা জুতা ভাড়া কইরা রেল কোম্পানির বাবুরার বাসার কাজ দিয়া বেড়ায়, আর বাবুরাও মালোপাড়ায় বইয়া তামুক টানে আর কয়, পোলাপানি স্কুলে দেও, শিক্ষিত হও, শিক্ষিত হও। তিলক খেপিয়া উঠিয়া বলিল, হ, শিক্ষিত হইলে সাদি সম্বন্ধ করব কি না? আরে শুবলা, তুই বুঝবি কি? তারা মুখে মিঠা দেখায়, চোখ রাখে মাইয়া লোকের উপর। ব্যাপারটার মীমাংসা করিয়া দিল কিশোর। হাসিয়া বলিল, না তিলক স্যার, না, চোখ রাখে বড় মাছের উপর। যা শোনা যায় তা না। তা হইলে কি যাই না শুইনা নগরবাসী এই গাঁয়ের সম্বন্ধ ঠিক করত? কিশোর দাদা, চল মাইয়ারে একবার দেখা যাই। বাড়ি চিনুনি? বাড়ি চিনি না, কেবল নাম জানি, ডোল গোবিন্দের বাড়ি। মেয়েরা দিনের শেষে জল ভরিতে আসিয়াছে। দলে দেখা গেল কয়েকটি কুমারী কন্যাকে। কিশোর চোখ টিপিয়া বলিল, গিয়া কি করবি? এর মধ্যে থাইক্কা দেখা রাখ। সারা রাত সুখে ঘুমাইয়া তারা উষার আলোকে নৌকা খুলিয়া দিল। ভৈরব খুব বড় বন্দর, জাহাজ নোঙর করে, নানা ব্যবসায়ের অসংখ্য নৌকা। কোনো নৌকাই বেকার বসিয়া নাই। সব নৌকার লোক কর্মচঞ্চল, নৌকার অন্ত নাই, কারবারেরও অন্ত নাই। লাভের বাণিজ্যে সকলেই তৎপর, আপন কড়াকণ্ডা বুঝিয়া পাইবার জন্য সকলেই ব্যস্ত। যারা পাইয়াছে তারা আর অপেক্ষা করিতেছে না। আগের যারা অবেলায় পাইয়াছে তারা রাতটুকু কাটাইয়া কিশোরের নৌকা খোলার সময়ই নৌকা খুলিয়াছে। বেশিরভাগ গিয়াছে, যেদিক হইতে আসিয়াছে সেই দিকে। কিশোরেরা যাইতেছে সামনের দিকে। বন্দরের এলাকা পর্যন্তই কর্মচাঞ্চল্য। এর সীমা অতিক্রম করিতেই দেখা গেল সকল প্রাণস্পন্দন থামিয়া গিয়াছে। বন্দরের কলরব ধীরে ধীরে পশ্চাতে মিলাইয়া গেল। সম্মুখে বিরাট নদী তার বিশালতা লইয়া চুপ করিয়া পড়িয়া আছে। শীতের নদী। উত্তরের হাওয়া সরিয়া গিয়াছে, দক্ষিণের বাতাস এখনো বাহির হয় নাই। নদীতে ঢেউ নাই, স্রোতের বেগও নাই। আছে কেবল শান্ত, তৃপ্ত, স্বচ্ছ, অবাধ জলরাশি। এই অনন্তের ধ্যান ভাঙিয়া, এই প্রশান্তের মৌনতা বিঘ্নিত করিয়া কিশোরের নৌকার দুইখানা দাঁড় কেবল ওঠানামা করিতেছে। এতক্ষণ কুল ঘেঁষিয়া চলিতেছিল,
ঢালাবালি রাশির বন্ধাকুল, লোকের বসতি নাই, গাছপালা নাই, ঘাট নাই, কোনোখানে একটি নৌকার খুঁটিও নাই। এমনই নিষ্করুণ নিরালাকুল, রোদ চড়িলে শীত অন্তর্হিত হইল। সুদূরের ইশারায় এই নির্জনতার মাঝেও কিশোরের মনে যেন আনন্দের ঢেউ উঠিল। নদীর এই অবাধ উদার রূপ দেখিতে দেখিতে অনেক গানের সুর মনে ভাসিয়া উঠিল। অদূরে একটা নৌকা এদিকে আসিতেছে, কিশোর গলা ছাড়িয়া গান জুড়িল। উত্তরের জমিনেরে সোনাবন্ধু হাল চষে, লাঙলে বাজিয়া ওঠে খোয়া। দক্ষিণা মলয়ার বায়ে চাঁদ মুখ শুকাইয়া যায়, কার ঠাঁই পাঠাইব পান গোয়া। নৌকাটা পাশ কাটাইবার সময় তারা কিশোরীর গানের এই পদটি শুনিল। নদীর কিনার দিয়া গেল বাঁশি বাজাইয়া, পরার পিরিতি মধু লাগে। কুখেনে বেড়াইলাম পা, খেয়া ঘাটে নাই রে না, খেয়ানিরে খাইল লঙ্কার বাঘে। একজন মন্তব্য করিল, বুড়ারে দাঁড় টানিতে দিয়া জোয়ান বেটা খাড়াইয়া রইছে, আবার রস কেমন, পরার পিরিতি মধু লাগে। কিশোর আঘাত পাইয়া বলিল, যাও তিলক চাঁদ, তুমি গিয়া ঘুমাইয়া থাকো। তিলক নৌকার মালিকের আদেশ অগৌনে পালন করিল। আবার নির্জনতা, যত দূর দেখা যায় শুধু জল। দাঁড়ের উপর মনের পুলক ঢালিয়া কিশোর বলিল, বারগাং দিয়া ধর তো দেখি শুবলা, খালি বালু দেখতে আর ভাল লাগে না, ধর কোনাকুনি ধর, পার বাইবে তো ওই পার দিয়া ধর, এই পারে কিচ্ছু নাই। কিন্তু ওপার তখনও চোখের আড়ালে, যা দৃষ্টির বাহিরে, তারই হাতছানির মায়ায় তারা বিপদে পা দিল। কিশোরের বুক একবার একটু কাঁপিয়াছিল, একটা গান মনে পড়িয়া, মাঝি ভাই তোর পায়ে পড়ি, পার দেখিয়া ধর পারি। কিন্তু শেষের কথাগুলি সুন্দর। পিসের মাঝি ডাক দিয়া কয়, নৌকা লাগাও প্রেমতলায়, হরি বল তরি, খুলো সাধের জোয়ার যায়। কিশোর নিজের মনকে প্রবোধ দিল। বৈঠার আওয়াজ বেসুরো হইতেছে দেখিয়া সুবলকেও সাহস দিল, না শুবলা, ডরাইস না, গাঙের ডর মাইজ গাঙে না, গাঙের বিপদ পাড়ের কাছে, বারগাঙে মা গঙ্গা থাকে, বিপদে নাইয়ারে রক্ষা করে। তিলক চাঁদের ঘুম ভাঙিল। বাহিরে আসিয়া দেখে বেলা নাই, নৌকার লক্ষ্য যে তীরের দিকে, সে তীরের ভরসা নাই। পশ্চাতে ফেলিয়া আসিয়াছে যে তীর, তারও ভরসা নাই। শীতের বেলা ফুরাইল তো এক্কেবারেই শেষ হইয়া গেল। নদীর উপর যাও বা একটু আলো ছিল, তাও অদৃশ্য হইল। তারপর তারা কুলহারা হইয়া কেবল মেঘনার বুকেই নিরুদ্দেশ হইল না, আঁধারের বুকেও আত্মসমর্পণ করিল। সুবল বৈঠা রাখিয়া ছইয়ের ভিতর আসিল। টিমটিমে একটা আলো তিলক জ্বালাইয়াছিল, সেটা রাগ করিয়া নিভাইয়া ফেলিল। তিলক তামাক টানিতেছিল, সেটা একটানা টানিয়া চলিল। শুধু কিশোর নিরাশ হইল না, সুবলের পরিত্যক্ত হালখানা হাতে লইয়া জোরে জোরে কয়েকটা টান দিল। হঠাৎ নৌকাটা কিসের উপর ঠেকিল, ঠেকিয়া এক্কেবারে নিশ্চল হইয়া গেল। আতঙ্কিত হইয়া তিলক বলিয়া উঠিল, আর আশা নাই শুবলা, কুমিরের দল নাও কান্ধে লইছে, আমার মাথা হইছে, নাও আটকাইছে চরে, বাইর হইয়া দেখ না। বাহির হইয়া দেখিয়া তিলক বলিল, এইখানে পাড়া দে। রাত পোহাইলে দেখা গেল এখানে নদীর বুকে একটুখানি চর জাগিয়াছে, তারই উপরে লোকে নানা জাতের ফসল বুনিয়াছে, চারাগুলিতে ফুল ধরিয়াছে। মাছি মাকড়েরা ইহারই মধ্যে বাসা করিয়াছে। পাখ পাখালিরাও খোঁজ পাইয়া সকালবেলাতেই বসিয়া গিয়াছে মেলার মতো। ভোরের রোদে নৌকা খুলিয়া দুপুর নাগাদ অনেক পথ আগাইয়া তারা পূব পার ধরিল।
ঘাটে নৌকা বাঁধা, পাড়ে জাল টাঙানো, সেখানেও এক মালোপাড়া। চিননি তিলক, এটা কি গাঁও? তিলক চিনিতে পারিল না। ইখানেই নাও রাখ শুবলা, দুপুরের ভাত ইখানেই খাইয়া যাই। হ, খাওয়াইবার লাইগা তারা তৈয়ার হইয়া রইছে। ভাত খামু নিজে রাইন্ধা, পরের আশা করি নাকি? ঘাটে সারি সারি নৌকা বাঁধা, তারই একটার পাশে সুবল নৌকা ভিড়াইল। একজন নৌকায় বসিয়া ছেঁড়া জাল গড়িতেছিল। কৌতূহলী হইয়া আগন্তুক নৌকার দিকে তাকাইল। মালদের নৌকা, দেখিলেই চেনা যায়। ভিড়িতেই কোন গ্রামের নৌকা কোথায় যাইবে জিজ্ঞাসা করিল। তারাও জিজ্ঞাসা করিয়া জানিল গ্রামের নাম নয়াকান্দা। ৩০-৪০ ঘর মালো থাকে, নয়া বসতি করিয়াছে। আগে ছিল পশ্চিম পাড়ের এক শিক্ষিত লোকের গ্রামে। নদীর পাড়ে যেখানে তারা নৌকা বাঁধিত, জাল ছড়াইত, জমিদার সে জমি তাদের নিকট হইতে জোর করিয়া ছিনাইয়া অন্য জাতের কাছে বন্দোবস্ত দিয়াছে। তাই তারা সেই অবিচারে গ্রাম ছাড়িয়া এখানে আসিয়া নূতন বাড়ি বাঁধিয়াছে। এখানে জমিদার নাই, বেশ শান্তিতে আছে, হাট বাজারে দূরে। কিন্তু ঘাটে নৌকা আছে, দেহে ক্ষমতা আছে, তারা দূরকে সহজেই নিকট করিতে পারে। কিশোর মুগ্ধ হইয়া শুনিতে শুনিতে হাতের হুকা তার দিকে বাড়াইয়া দিল। প্রবাসখণ্ডের বাকি অংশটুকু শুনতে হলে আমাদের চ্যানেল ফলো করুন। আর আমাদের চ্যানেল ফলো করতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন গল্পকথার শ্রুতিপাঠ্য, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না, যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।